নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য ভাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের প্রাপ্তমনস্কদের জন্য একটি গল্প, বাচাল বৌদি। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য ভাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বাচাল বৌদি। সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আবার এসেছে এটা মরেও না। ওর গেজানি শুনতে শুনতে আমার আর হাতে কাজ ঠিক থাকে না। বৌদি, কি করছো? হলো আবার কি পেঁচাল পড়বে কে জানে। কি আর করবো কৃষ্ণা, এই তো বাসনগুলো মাজছি। তা তোমার কি খবর বলো? আমার আর কি খবর বৌদি, খেয়ে দে। জানোই তো আমার আবার একটু গল্প না করলে পেটের ভাত হজম হয় না যে। তাই তো গল্প ভালো ঘরে বিয়ে হয়েছে, ভাতের কোনো অভাব হয় না। তোমার মুখেও তো গল্প আসে। কিছু বললে বৌদি? না কিছু বলিনি কৃষ্ণা। তা বলছি, এই কলপাড়েই বসবে নাকি আমি ঘরে মোড়া পেতে দেব ওই বারান্দায়? না বৌদি, বারান্দায় মোড়া পেতে আর লাভ নেই। তুমি বরং এটো বাসনগুলো কলপাড়ে ধোও, আমি বরং কলটা একটু চিপে দিই। এইটা কাজের কাজ বলেছ কৃষ্ণা। এত বাসন মাজতে মাজতে এ কোমর যে ব্যথা হয়ে যায়। তাও বৌদি, তোমার যা আসবে না বুঝি? সে কবে গিয়েছে কলকাতাতে তার বরের কাছে। গ্রামের বউ গ্রামে থাকবে, শ্বশুর শাশুড়ির পা টিপবে, ঘরের কাজকর্ম করবে, তা না তোমার ছোট যা দেখি পটের বিবি হয়ে ঘুরে বেড়ায়। সবার কি আর কপাল তোর মতো রে কৃষ্ণা? নিজের সংসার গোছানো নিজের, ভোরে উঠে কাজকর্ম করে রান্না বান্না করে স্বামীকে খেতে দিয়ে তোর ছিমছাম সংসার। যা বলেছ, এমন সংসার বহু কমের ভাগ্যেই জোটে। তা তোর স্বামী কি করছে কৃষ্ণা? ওনার তো ভাত খেয়েই নাক ডেকে ঘুমের দরকার হয়। আমি পাশে শুয়ে থাকলে নাকি ওনার ঘুমে অসুবিধে হয়। তা হবে নাই বা কেন? তোর গল্পের তো শেষ নেই। তোর বকবকের জন্যই বোধহয়। কি যে বলো বৌদি, আমি থোড়েই বেশি বকবক করি। নাও তুমি ধোও দেখি। রাগে অতিষ্ঠ হয়ে পড়েছে চাঁপা। তবুও পাশের বাড়ির বউ কৃষ্ণা বিপদে আপদে ঠিক ছুটে আসে। এই তো মাস কয়েক আগের কথা। কলপাড়ে বাসন মাজতে হঠাৎ পা পিছলে পড়ে গিয়েছিল চাঁপা। কেউ দেখেনি তখন। দুপুরবেলা শ্বশুর শাশুড়ি সব তখন ঘুম হচ্ছে নাক ডেকে। স্বামী দুটি খাওয়া দাওয়া করেই সাইকেল নিয়ে বেরিয়েছে। ছোট দেওর আছে ভবেশ, কলকাতায় কাজ করে। ভবেশের বউটা সেই যে বিয়ের পরই বরের কাছে গেল তো গেল। এইখানেতে তার একটা সৌর বাড়ি আছে, কোনো হুঁশ নেই সেই ছুরির। ওইসবে আর এখন কান দেয় না চাপা। প্রথম খুব ঝগড়া করেছে শ্বশুর শাশুড়ির সঙ্গে। বরকেও দু একটা কথা শোনাতে ছাড়েনি। সেই সব কথায় যখন কোনো কাজই হলো না, তখন নিজে থেকেই জমে গিয়ে নিজের কাজ নিজেই করে সে। বৌদি, কিছু ভাবছো? না কিছু ভাবছি না কৃষ্ণা। ঠিক আছে,
আর তোমার কল চিপে লাভ নেই, হয়ে গেছে বাসন ধোয়া। এবার এসো দেখি, ওই বসি একটু বারান্দায় মোড়া পেতে। দাঁড়াও। সমস্ত এঁটো বাসনগুলো নিয়ে ওই রান্নাঘরে ভালো করে গুছিয়ে রেখে আসে চাঁপা। আঁচল দিয়ে ঘামটা মুছে নেয়, তারপর শোবার ঘরে আস্তে আস্তে ঢোকে। ছোট্ট ছেলেটা ঘুমোচ্ছে, বয়স তার মাত্র বছর দেড়েক। একবার ঘুম পাড়ালে বাবু একেবারে কুম্ভকর্ণ। ঘুমের ঘোরেই মাঝে মধ্যে বুকের দুধ খাইয়ে দিয়ে আসে চাপা। ছেলে একটু উসকুস করছিল দেখে তাড়াতাড়ি আঁচল সরিয়ে ছেলের মুখে দুধ ঢুকিয়ে দিতেই কৃষ্ণা বলে, ও মা, তোমার ছেলে কিন্তু বেশ হয়েছে। গতরটা সুন্দর মাংসে ভরা। বলি, তোর মুখে কি কিছু বাঁধে না? মনে মনে বলল চাপা। বালাই ষাট। ছেলের একটা আঙুল কামড়িয়ে তাতে একটু থুতু দিয়ে দিল। বলল, তুমি বাইরে চলো দেখি। কৃষ্ণাকে বাইরে এনে বসাতেই কৃষ্ণা আঁচলে বেঁধে রাখা এক খিলি পান বার করে মুখে ঢুকিয়ে বলল, আমার যা মনে হচ্ছে বৌদি, তোমার ছোট যা খুব শিগগিরই এ বাড়িতে আসবে। কি করে তুমি বুঝলে বলো দেখি? নিজেকে সামলে কথাটা বলে চাপা। ছেলেটা ভাগ্যিস ঘুম থেকে উঠে পড়েনি। উঠে পড়লে এই দুপুরবেলা একটু একা একা বিশ্রামও করতে পারতো না চাপা। ওই ছেলেকে কোলে নিয়ে সারা উঠোন ঘুরে বেড়াতে হতো। শ্বশুর শাশুড়ি এখন ধরবে না, ধরবে সেই সন্ধ্যের পর। নাতনির সাথে খেলা করবে, তারপরে সেই সময়টুকুতে ঘরে রান্না বান্না করবে চাপা। বাড়ির বউ, তার তো এইসবই কাজ। কৃষ্ণা একটা পান নিজে খেয়েছে, আর একটা পান চাপাকে উদ্দেশ্য করে বলল, খাবে নাকি? ভালো করে করেছি, কে দেখো দেখি। এ জর্দা আমার বাপের বাড়ির, সুপরিও, কে দেখো। মরণ, কোশমিনকালে কোনোদিন তোর বাপের বাড়ির উঠোন দেখতে পেলুম নে। বাপের বাড়ির এত গুণকীর্তন করে, মনে মনে বলল চাপা। তবে পানটা মুখে দিয়ে বলল, বেনারসি পান মনে হচ্ছে। বেশ মুখে দিতেই কেমন যেন গলে গেল হাতে। তাছাড়া বলি কি, পানের পিঠটা থু করে দুয়ারের গোড়ায় ফেলতেই একটা অসহ্যকর ভাব ফুটে উঠল চাঁপার মুখে। কৃষ্ণা বলল, এ বাবা, ভুল করে পড়ে গিয়েছে গো, আমি মুছে দেব নাকি গোবর দিয়ে? না না, তার করতে হবে না, আগামীকাল বৃহস্পতিবার, ঘর তো আমার মুছতেই হবে। তা বলছি, তুমি যেন কি বলছিলে? আমি বলছিলাম যে তোমার ছোট যা খুব শিগগিরই আসবে বাড়ি, ডেকে নিও, কথাটা মিলিয়ে নিও। কিভাবে আসবে? আমার মনে হচ্ছে তোমার ছোট দাওয়ারের হাত পা ভেঙেছে। মরি, ওর জন্য আমার ছোট দাওয়ারের হাত পা কেন ভাঙবে? কোলে পিঠে করে বড় করেছি। আরে বৌদি, বোঝনে কেন? সে কাজ করে না, রাজমিস্ত্রির, পড়ে গিয়েছে, হাত পা ভাঙবে। ওই মাস তিনেকের জন্য এখানেই থাকবে, তারপরে একটা ছেলেপুলে পেটে এসে গেলেই তো হলো। কথাটার পাত্তা দেয়নি একেবারেই চাপা। আরো খানিকক্ষণ বসে বকবক করছিল কৃষ্ণা। চাপা আকাশের দিকেই তাকিয়ে। মাটির ঘর, 3-4টে ঘর পরপর, মাঝখানে উঠোন, সামনে মাটিরই একটা পাঁচিল, তাতে বেশ ছোট আকারেরই একটা দরজা, তাতে শিকল লাগানো। চাপা কৃষ্ণার মুখের দিকে তাকিয়ে বলল, যাই, ছেলেটাকে একটু দুধ দিয়ে আসি। অনেকক্ষণ হয়েছে, বোধহয় পিপাসা পেয়েছে। তোমার ছেলের গায়ে একটু থুতু দিয়ে তো ভালো করে। সুন্দর চেহারা হয়েছে। গ্রামে শুনছি জ্বর জারি হচ্ছে। বালাই ষাট, ওর যেন না হয়, ওর অসুখ যেন আমার হয়। কথাটা শেষ করেই কৃষ্ণা বলল, আমি বরং যাই বৌদি, উনি উঠে পড়বেন, চা করে দিতে হবে। তা বলছি কৃষ্ণা, তোর ছোট দাওয়ারের খবর কি? সে তো হোস্টেলে পড়াশোনা করে, বিদ্বান। আমি তো তাকে বলেছি সে এই বাড়ির নিয়ম ভাঙবে। এ বাড়ির পুরুষেরা তো ওই জমি, মাঠ আর গরু মোষ ছাড়া জীবনে কিছুই চোখে দেখলো না। কিন্তু আমার ছোট দাওয়ারের ওপরে আমার ভরসা আছে। আমি জানি সে সরকারি চাকরি পাবে, এখানে নয়, বিদেশে। কৃষ্ণার কথা শুনে রাগে ফেটে পড়ে চাপা, তবুও মুখ ফুটে কিছু বলে না। কৃষ্ণা বলে, যাই বৌদি, ইস, তোমার দুয়ারটা একেবারে নোংরা করে দিলুম। তা বলি, কালকে তো বৃহস্পতিবার,
আমিও গোবর ছড়া দিয়ে ঘর লেপবো খনি, ওই তোমার ঘরটাও মুছে দিয়ে যাবো খনি। হ্যাঁ, কৃষ্ণা বেরিয়ে যেতেই চাপা রুদ্ধ চেপে রাখা নিঃশ্বাসটাকে প্রশমিত করে। ভালো করে শ্বাস প্রশ্বাস নিয়ে ছেলের কাছে গিয়ে দেখে ছেলে বিছানায় পটি করে দিয়েছে। তাড়াতাড়ি সেই সব কাঁথা কাপড় উঠিয়ে কলপারে নিয়ে যায়। শাশুড়ি মা আবার ময়লা একদম পছন্দ করেন না, সেইটা সাথে সাথেই ধুয়ে দেওয়ার নিয়ম আছে। তবে কৃষ্ণা কি বলে গেল, সত্যি সত্যি কি দেওর আসবে? এলে তো ভালোই হয়। সংসারের কাজ আর একা পেরে ওঠা যায় না, তার উপরে ছেলেটা ছোট, প্রায় দিনই রাত্রি জাগতে হয়, আবার ভোরবেলা উঠেও পড়তে হয় সকাল সকাল স্বামী খেয়ে যাবে বলে। সেই দিন সন্ধেবেলা ছেলেটা বেশ কাশছে, বুকের দুধ খেতে খেতেই বমি তুলে দিল। কি ব্যাপার বৌমা, বলি খোকাকে কি ঠিকঠাক খাওয়া দাওয়া করাচ্ছ না নাকি? এইটুকু ছেলে ঘর ঘর করে শুধু বমি করছে, দুপুরে খাওয়াওনি নাকি? না মা, খাইয়েছি, বোধহয় খাবার থেকেই পেটে একটু অসুবিধে হয়েছে। সংসারের প্রতি মন দাও চাঁপা, মনটা অত উড়নচণ্ডী হলে হবে? আমি আবার কি করলাম বলো তো? শুনলাম কৃষ্ণা বৌদি এসেছিল, তার সাথে গল্প গুজব করতে করতে সময় কাটিয়ে দিয়েছ। ছেলেকে বোধহয় খাওয়াওনি, খালি পেটে ছেলের বোধহয় গ্যাস হয়ে গিয়েছে। মদন ডাক্তার এসেছে। ছেলের প্রতি যথেষ্ট যত্নবান আশুতোষ, অর্থাৎ চাঁপার স্বামী। ডাক্তার বললেন, ছেলে মানুষ, তবে বয়সের থেকে ওজনটা একটু বেশি। আশু, ঠিক আছে, অসুবিধে হবে না, তবে একটু চোখে চোখে রেখো। হাঁটতে পারে, বলা যায় কখন কি মেঝের মধ্যে ছিল মুখে তুলে দিয়েছে। এখন আবার এই কেন্নর টেন্নর সময় কি না, তোমাদের মাটির ঘর। আশু চুপচাপ স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, যেন সব দোষ চাঁপার। ডাক্তার চলে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি গাল মন্দ করতে শুরু করে চাঁপাকে। অবাগির বেটি, বউ করে বাড়ি নিয়ে এসেছি, টাকা দেখেছিস না? টাকা, ছেলের প্রতি কোনো মন নেই। চাঁপা এক কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে বার করে দেয়। প্রথম প্রথম এই সমস্ত কুমন্ত্রণাগুলো শুনে চোখের তলায় জল আসতো, চিন্তায় কালিও জমে গিয়েছিল। এখন আর ওইসবে পাত্তা দেয় না, এখানেই থাকতে হবে, এখানেই সংসার করতে হবে। ছেলেটা এক পা দুপা করে হাঁটতে পারে, হেঁটে হেঁটে এই মায়ের পিছন দিকে দাঁড়িয়ে রয়েছে। রান্না করতে করতে, ছেলের সঙ্গে আদর সোহাগ করতে করতে হঠাৎ করে মনে পড়ে কৃষ্ণার কথা। বলে গিয়েছিল ছেলেকে চোখে চোখে রাখতে। ছেলের শরীর খারাপ যেন তার হয়। কই, হতভাগী মাগি, বাচাল কোথাকার, যা বলে তাই ফলে। বলে কি করে মাগিটা? ভবিষ্যৎ দেখতে পায় নাকি? বৌদি, বৌদি! হঠাৎ দেওরের কণ্ঠস্বর। ভবেশ না? ছেলেকে তাড়াতাড়ি কোলে নিয়ে বাইরে বেরোতেই, বেশ এসেছিস বাবা। হোমা, এ কি, পায়ে কি হয়েছে? পাটা ভেঙে গেছে মা। ছোট বউ দাঁড়িয়ে রয়েছে পাশে। ভবেশ উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি। বউটা ওর বুকের কাছে থাকে, এতই ছোটখাটো। বউটার থেকেও একটু লম্বা চাঁপা। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলে, এ কি করে হলো? হ্যাঁ ঠাকুরপো, কি করে হলো? আর বলো না বৌদি, 5 তলা থেকে পড়ে গিয়েছিলাম, জানে যে বেঁচে গিয়েছি এটাই অনেক ব্যাপার। সবই তোমাদের ভালোবাসা আর আমার বউয়ের ভাগ্যের জোরে। আর কথা বলতে হবে না, আয় বাবা ঘরে আয়। ও বৌমা, হা করে কি দেখছো? যাও, তোমার দেওরের ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে এসো। এদিকে কোলের বাচ্চাটা ফ্যাল করে তাকিয়ে রয়েছে তার কাকার দিকে। ভবেশ বলে, কিরে বেটা, বড় হয়েছিস তো? মা, বৌদি কি ডাঁটো বানিয়েছ ছেলেকে? তাড়াতাড়ি আঙুল কেটে থুতু দিয়ে দেয় চাপা। তারপর ছেলেকে তার বাপের কোলে রেখে তালা বন্ধ করা সেই ঘরের দিকে রওনা দেয়। মাকে বলে, মা, উনুনে যে ভাতের হাঁড়ির জল চাপানো, 2 মুষ্টি চাল বেশি নেব তো? এটা আবার কোনো কথা বৌমা? এত বছর হয়েছে সংসার করছে, এও তোমাকে শিখিয়ে দিতে হবে নাকি? বলি, ও বৌমা, তুমিও যাও দেখি, তোমার জায়ের হাতাহাতি কাজ করো। ছোট জায়ের মুখটা সঙ্গে সঙ্গে কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। মা, সবই এলাম, এরই মধ্যে আপনি আমায় হুকুম দিচ্ছেন? ঠিকই তো বলেছে মা, বৌদি একা একা সামলাতে পারে নাকি? তাছাড়া তোমাকে তো আমি কবেই বলেছিলাম, বিয়ের পরপরই
বৌদির বাচ্চা হবে, এখন তুমি ওদিকে চলে যাও। তুমি তো আমার কথা শুনলে না। থাক থাক, ওকে আর বকাবকি করিস নে তো। দেখি রাত্রেবেলা গরম ভাত আর বাড়িতে তৈরি করা কাঁচা মুগের ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর আলু পটলের একটা রসা দিয়ে খেয়ে ওঠে ভবেশ। কতদিন পর বৌদি তোমার হাতের রান্না খেয়ে তৃপ্তির ঢেকুর তুললাম। ভালো লাগছে। কেন, ওখানে বুঝি খাওয়া পাও না? আর খাওয়া, তোমার যাকে একটু ভালো মন্দ রান্না করা শিখিয়ে দিও তো। প্রায় দিনই ওনার শরীর খারাপ করে আর প্রায় দিনই উনি শুয়ে থাকেন, খাবার আমায় কিনে খেতে হয়। শাশুড়ি মা কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। এই যে ছোট যা, ইনি আবার বড্ড বেশি আদুরে কিনা। বাবা মার একমাত্র কন্যা সন্তান, মাথার ওপরে তিনটে দাদা আছে। বিয়ের সময় গয়নায় আর শাড়িতে ভরিয়ে দিয়েছিলেন বলে বড় জায়ের থেকে ছোট জায়ের এ বাড়িতে কদর একটু বেশি, সেটা চাপা প্রথম থেকেই বুঝতে পারে। তবুও শ্বশুর শাশুড়ি যে সম্পূর্ণ ভার চাপার ওপরে দেয় তা নয়, কিন্তু ছোট বউকেও যে চিৎকার করে কিছু বলতে পারবেন সেই ক্ষমতাও রাখেন না। ভবেশ মাঝে মাঝে তেতে ওঠে, কিন্তু চাপাই গিয়ে তাকে সামাল দেয়। আজও ঠিক তাই হলো। এটো বাসনগুলো মেজে রাখো। কি গো? আমার ভাল লাগছে না গো, আমি গিয়ে শুলুম। হ্যাঁ, গা গতর বড্ড বেশি ব্যথা, এতদূর জার্নি করে এসেছি। ও বৌদি, তুমি মেজে রেখো তো। ছেলেটা কিছুক্ষণ আগেও বমি করেছে, ওকে কিছু খাওয়াতে হবে। আজ আলু সিদ্ধ ভাতই খাওয়াবে। ঘ্যান ঘ্যান করছে। ভাতটা বুঝিয়ে এবার ঠান্ডাই হয়ে গেল। সবসময় ছেলের রান্না আলাদা করেই করে চাপা। শাশুড়িমার মুখের দিকে তাকাতেই তিনি বললেন, আমার বাবু কোমরে বড্ড বেশি ব্যথা, হাঁটুর বাতটাও বেড়েছে, জানিস তো বাবা, বলে ছোট ছেলেকে জানাচ্ছেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলে চাপা, আমাকে নিয়ে কেন যে কৃষ্ণা কিছু বলে না। যাকে নিয়ে বলে সব কথাই সত্যি হয়, কিন্তু আমার কপালটা যে কেন পুড়ল। রাতে এটো বাসন মেজে যখন ছেলের কাছে গেল তখন ছেলে ঘুমিয়ে পড়েছে। আজ আর কিছু খাওয়াতে হবে না, বুঝলে? আমি অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়েছি। খেলে আবার বমি করে দেবে। পেটটা কেমন ফুলে আছে দেখেছো? বলছি, ওই একটু নজর কাটাতে হবে। পান, সর্ষে আর শুকনো লঙ্কা নিয়ে এসো দেখি। সর্ষের তেল দিয়ে পেটে একটু বুলিয়ে দাও, তারপরে বাঁ পায়ের তলা দিয়ে সেই পান বার করে আগুনে পুড়িয়ে দিই। যদি শুকনো লঙ্কার গন্ধ বেরোয় তাহলে বুঝতে হবে নজর লাগেনি, আর যদি শুকনো লঙ্কা পোড়া গন্ধ না বেরোয় তাহলে বুঝতে হবে নজর লেগেছে। এত রাতে ওরা এসেছে, ওদের যদি ঘুম ভেঙে যায়। হো, তাও তো ঠিক। আরে পশ্চিম দিকে গিয়ে পোড়াবো খনি, চলো। স্বামী স্ত্রী দুইজনে মিলে ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে পশ্চিম দিকে পান পাতা পোড়াতে গেল। একটুও গন্ধ নেই দেখেছো? ছেলের নজর লেগেছে। বলি না, কৃষ্ণা বৌদিকে বাড়িতে আসতে দিও না। ওই মহিলা যা বলে তাই সত্যি হয়, বাঁচাল কোথাকার। চাপারও কেমন একটা যেন কষ্ট হয়। ওই মহিলা না এলে বোধহয় ছেলের আজকে নজরও লাগতো না, আর ছেলেটাই ভাবে ভুগতো না। একেই সংসার সামলাতে সামলাতে চাপার অবস্থা খারাপ, তার উপরে ছেলেটা আজকে সারা রাত্রি বোধহয় জাগিয়েই ছাড়বে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চাপা নিজের পরিবারের কাজ নিয়ে ব্যস্ত। ভবেশের সাথে তার স্ত্রী তুমুল ঝগড়া বেঁধেছে। কলসি কাঁখে নিয়ে জল আনতে যাচ্ছে চাপা। গ্রামে একটা টিউবওয়েল বসেছে, স্বচ্ছ পরিষ্কার জল নাকি সেখানে পাওয়া যায়। গ্রামের সবাই লাইন দিয়ে জল নেয়। আজ সেখানে কৃষ্ণা দাঁড়িয়ে, মুখে খুব হাসি, চাপার দিকেই তাকিয়ে রয়েছে। কি ব্যাপার কৃষ্ণা, আমার দিকে অমন করে তাকিয়ে রয়েছে? তখন থেকে দেখছি। ওই যে পলাশের মা জল নিচ্ছিল বলে কিছু বলিনি। কিছু হয়েছে? দেখলে বৌদি, কয়েছিলাম না তোমার দেওর আসবে, এখানেই থাকবে মাস 3 এরপরে দেখো তোমার দেওরের ঘরেও একটা মেয়ে হবে। তোমার ছেলে এই সম্পত্তি ভবিষ্যতে ভোগ করবে, দেখো। থাক থাক, বালাই ষাট, ওসব আর বলুনি। কিন্তু বৌদি, তুমি তো এই সংসারে বেশি দিন নেই। চাপার বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। মানে কি বলছো? না মানে আমি বলছি তোমার কিছু একটা হবে মনে হচ্ছে গো বৌদি। কিছু খারাপ মনে করো না, তুমি একটু ডাক্তার ভর্তি দেখাও, কেমন? চাপা শুনে অবাক হয়ে যায়, বেশি কিছু বলতে পারে না। জল নিয়ে চুপচাপ বাড়ির দিকেই ফিরছিল, আচমকা পা পিছলে ছিটকে পড়ে চাপা পুকুরে। গ্রামের মেয়ে হলেও সাঁতার জানতো না। কদিন আগে বর্ষা হয়েছে বলে পুকুরের জল বেশ বাড়ন্ত, আর অনেকটাই পাঁক আছে ভেতরে।
হাতাহাতি চিৎকার চেঁচামেচি করতে করতেই চাপার দেহটা ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে যায়। গ্রামের লোকজন এসে জড়ো হয়েছে, সবাই চিৎকার করছে, আরে আরে আসল বউটা মরে গেল যে, আরে কে আছিস? কিন্তু কেউই জলে নেমে চাপাকে উদ্ধার করতে পারল না। সত্যি বলছিস অর্ক? সিরিয়াস হয়েছিল? দেখ প্রভাস, সবটাই আমার শোনা কথা, আর এত বছর পর হোস্টেল থেকে বাড়ি যাচ্ছি, জানি না বৌদির কথা এখনো সত্যি হয় কিনা। সত্যি অর্ক, আমার তো দম বন্ধ হয়ে আসছে। তাহলে কি তোর বৌদি কি খনা নাকি? আই মিন খনার বচন শুনেছিলি? ওই ভদ্র মহিলা, সরি, উনি একজন সত্যি মানে যাকে বলে ওনার মা রত্নগর্ভা ছিলেন। উনি যা বলতেন অক্ষরে অক্ষরে সত্যি হতো, কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ ওনার জিভ কেটে দিয়েছিল। আরে কি যে বলিস প্রিয়া, সে আর আমার বৌদি? আরে বৌদি জাস্ট কথার কথা বলতো, যাকে দেখে ওর মনের মধ্যে কৌতূহল হতো তার সম্পর্কে কিছু বলতে বাধ্য থাকতো। তবে একটা ব্যাপার কিন্তু সত্যি বলতে হবে রে প্রভাস। কিরকম? তখন আমার বয়স কত, এই 6 কি 7 হবে। বৌদি বিয়ে করে এলো আমাদের বাড়িতে মা বাবা দাদা বৌদি আর আমি। এবার বিয়ে উপলক্ষে তো ঘর ভর্তি আত্মীয় স্বজন। আমার বাবা মার অনেক বয়সের সন্তান আমি, তাই আমার প্রতি দাদার স্নেহও ছিল অপার। আমাকে সন্তান হিসাবেই দেখতেন, এমনকি বিয়ের পর নাকি বৌদিকে এও বলেছিলেন তারা সন্তান নেবেন না আমার জন্য। আর যতগুলো বছর হয়ে গেছে দাদা বৌদি নিঃসন্তান। বলিস কি অর্ক? ঠিকই বলছি। তাহলে তো তোর দাদা তোকে বাবার মতোই স্নেহ করে। হ্যাঁ, বাবা চলে যাওয়ার পর সংসারের হাল দাদার হাতে আসে। কিছুদিনের মধ্যে মাও চলে যায়। আমি বরাবরই হোস্টেলে থেকেই পড়াশোনা করেছি। দাদা বাবা মা এরা কোনোদিন চায়নি আমি গ্রামেই থাকি। ওরা সবসময় চাইতেন আমি সরকারি চাকরি করি, কিন্তু এখন চাকরি পাওয়াটা কি খুব সহজ ব্যাপার বল? বৌদি বিয়ে করে এলো, কলসি কাকে নিয়ে ঘরে ঢুকলো, তারপরে কি সব ল্যাটা মাছ ফাছ ধরতে হয় সব ধরে ধরে নিয়ম কানুন টানুন করার পর কাল রাত্রির পরের দিন বউ ভাত। তা সেই দিন পাশের বাড়িতেই ছিল বৌদি। পাশের বাড়ি বলতে কোন বাড়ি বলতো? কোন বাড়ি? হয়তো চাপা বৌদির বাড়ি। ওই আশুদা তখনও বিয়ে থাওয়া করেনি, আমার দাদার থেকে বেশ খানিকটা বয়সে ছোট, তবে কাজকর্ম করে। ভবেশদা সে তো আরো ছোট। ওইখানেই ছিল চাপা বৌদি। তো ওখানে থেকেই নাকি বৌদি বলে এসেছিল যে এই বাড়ির হাল খুব শিগগিরই ফিরবে। আর জানি না কথাটা কত অংশ সত্যি, কিন্তু বৌদির কথার পরপরই নাকি ভবেশের একটা কাজের কথা আসে। খুব অল্প বয়স থেকেই ভবেশদা বাইরে চলে যায়, আর ঠিকাদারির কাজে বেশ উন্নতিও করে। আর আশুদা এদিকে ক্ষেত খামারিতে। বৌদি আসার পরে আমি দেখেছিলাম বৌদির বাপের বাড়ি থেকে একটা টিনের বাক্স দিয়েছিল। বাক্সের মধ্যে ভর্তি জিনিস সামগ্রী, প্রচুর শাড়ি বাসন টাসন, হয়তো বৌদি বাপের বাড়িতে বিয়ের উপহার হিসেবে যা যা পেয়েছিল সেই সব সামগ্রী। তা সেইখানে আবার প্রত্যেকের নাম উল্লেখ করে করে জিনিস রয়েছে। ওই এখন তোরা সব তত্ত্ব সাজিয়ে বিয়েতে প্রেজেন্টেশন দিস না, ঠিক ওই রকম ধরনের, কিন্তু তখনকার তত্ত্বগুলো ছিল এখনকার থেকে আরো সুন্দর। তা সবাইকে জিনিস দিল, আমার বাবা মা আত্মীয় স্বজন যারা যারা নিকটবর্তী তাদের প্রত্যেককে, কিন্তু আমাকে বৌদি দেয়নি। কেন? বৌদির বাড়ি থেকে নাকি আমার কথা ভুলেই গিয়েছিল। আসলে দাদার থেকে বয়সে আমি অনেকটা ছোট, তো না মনে রাখাটাই স্বাভাবিক। বৌদি আমার কপালে একটা চুমু খেয়ে আমাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে ঠিক সন্তানের মতো স্নেহ দিয়েই বলেছিল, আমি বলছি তুমি অনেক বড় হবে, অনেক বড় হবে, দেখো তুমি এই পরিবারের নাম উজ্জ্বল করবে, তুমি বিদেশে যাবে চাকরি নিয়ে। ওয়াও, এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ, অবিশ্বাস্য ঠিকই। তারপর থেকে আমি এই হোস্টেলেই, কিভাবে জানি না আমারও পড়াশোনায় প্রোগ্রেসটা খুব শিগগিরই হয়, আর আমি আমার দাদার থেকে বেশি ব্রিলিয়ান্টও ছিলাম। তবে এখন দেখার পালা। ইন্টারভিউ তো দিয়েছি, যদি চাকরিটা হয়তো হবে। সত্যিই অর্ক, তোর গল্পে জীবন আছে, আর এরকম একটা বৌদিকে দেখার ইচ্ছে কিন্তু আমারও। কি বলিস প্রিয়া? আমারও ছিল প্রভাস, কিন্তু যাওয়াটা সম্ভব না, জানিস তো বাড়ি থেকে ছাড়বে না। তাছাড়া আমারও ইন্টারভিউ আছে। তা অর্ক, তুই কখন যাচ্ছিস? এই তো আজকে তোরা জোর করলি তাই, না হলে হ্যাঁ
আজকে আমাদের পার্টির বিশেষ আকর্ষণই তো ছিল অর্ক, না হলে কি আর আমাদের এই পার্টি সম্পন্ন হতো? প্রিয়া, কি বলিস? আরও অনেকেই সেখানে উপস্থিত। সবাই একই কলেজের স্টুডেন্ট এবং একই সঙ্গে ওরা খুব ভালো বন্ধুও। আজ অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। একটা মেস ভাড়া করে অর্ক ছিল, চাকরির পরীক্ষা দেবার জন্য পড়াশোনা করছিল। কলেজ ছেড়েছে তাও বছর 2-2.5 হতে চলল। দাদা গ্রাম থেকে টাকা পাঠিয়ে দেন, আর সেই টাকাতেই অর্কর পড়াশোনা চলে। গ্রামের বাড়ি গিয়েছিল অনেক বছর আগে। বৌদি তখনও ইয়ং, এখন কেমন কি জানি। দাদা আবার বাড়িতে স্মার্টফোন ব্যবহার করতে একদম পারেন না বলে দাদা বৌদির মুখদর্শন করতে পারে না অর্ক। কিন্তু আজ মনটা বড্ড বেশি ফুরফুরে। কত বছর পর গ্রামে যাবে, দাদা বৌদিকে দেখবে। আমার তো টিকিট কাটা হয়ে গিয়েছে, এখান থেকে রিজার্ভেশন না করলে ওই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে অবস্থা খারাপ। তা তোরা সাবধানে থাকিস, আর চাকরিটা হয়ে গেলে তোরা তো অবশ্যই জানতে পারবি। অর্ক, আমার একটা আর্জি আছে। কথাটা বলে প্রভাস। আর্জি? কিরকম আর্জি? বলছি আমিও যাব। মানে তোর বৌদিকে সামনাসামনি দেখার আমার বড্ড ইচ্ছে রে। কেমন জানি না, আমার মনে হচ্ছে উনি যেন এই যুগের খনা। ওনার কথা সত্যি হয়, যা বলে তাই। আরে ধুর, আমার বৌদিকে সবাই বাচাল ফাচাল বলে। দাদা তো পেরে ওঠে না। প্রত্যেক দুপুরে খাওয়া দাওয়ার পরে বৌদি রাজ্যের গল্প নিয়ে বসে বলে দাদা ঘুমের ভান করে শুয়ে থাকে। আর কি বলবো বল। বৌদি তখন বেরিয়ে যায় পাশের বাড়ির বৌদিদের সাথে গল্প গুজব করতে। তবে চাপা বৌদির মৃত্যুর খবরটা দাদা আমাকে একদিন ফোনেই জানিয়েছিল। আর বৌদির সঙ্গে শেষ কথা বলতে দাদাই দেখেছিল বলে বৌদি আর মারধরটা খায়নি। কোনো মানুষকে যদি তার মৃত্যুর দিন বলে দেওয়া হয়, সে বাঁচতে পারবে বল? সে তো চিন্তাতেই মরে যাবে। আর এখানে আমার বৌদির কি গুরুত্ব আছে জানি না। বৌদি কেন বলেছিল সেও জানি না। তবে এটা শুনেছি, বৌদির মরার পরপরই নাকি আশুদা তার নিজের ভাগের সম্পত্তি সবটুকু নিয়ে আলাদা হয়ে গিয়েছে। ভবেশদাও তার বউকে নিয়ে আলাদাই থাকে। তাদের একটা মেয়েও হয়েছিল, হওয়ার পরে জন্ডিসে মারা যায়। এখন সেই সম্পত্তি সত্যি আশুদার ছেলেই ভোগ করবে। বলিস কি? আবার অবাক হয়ে যায় প্রভাস। প্রিয়া বলে, যাক, যদি বেঁচে থাকি তোর বৌদির সঙ্গে অবশ্যই দেখা হবে। তা কি রে, তুই আবার ফিরছিস কবে? জানি না, চাকরির খবর পেলে তারপরেই ফিরবো। না হলে কটা দিন গ্রামের বাড়িতেই কাটাবো, একটু মাটির গন্ধে থাকবো। হোস্টেলে তো আর কম দিন হলো না, আর মেসের ওই কুমড়োর ভর্তা আর ভাত খেতে খেতে সত্যি মুখের জিভের স্বাদটাই নষ্ট হয়ে গিয়েছে। যাই, বৌদির হাতের কষানো পাঁঠার মাংস। প্রভাসের জিভ থেকে নাল পরে টুপ করে। সামলে নিয়ে সে বলে, আমায় নিয়ে চল না রে। কেন আমায় বঞ্চিত করছিস বল? আমার বাড়ি সেই মুর্শিদাবাদ। তাছাড়া আমার এখন ইচ্ছেও করছে না বাড়ি যেতে। কদিন আগেই তো ঘুরে এলাম। তুই আমায় নিয়ে যাবি প্লিজ? মেসে থাকতে প্রভাসের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল ওর। প্রভাস ওদের কলেজে সিনিয়র ছাত্র ছিল। সে চাকরি পেয়েছে অনেক দিন আগেই, কিন্তু দূরত্বের কারণে এখানে থেকে তাকে চাকরিটা করতে হয়। এখন চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে একমাত্র অর্ক। বাকি বন্ধু বান্ধবরা সকলেই কিছু না কিছু পেয়ে গিয়েছে। সেই কারণেই আজকে একটা ছোট্ট পার্টির আয়োজন করা হয়েছিল। অর্ক বলল, যাবি? কিন্তু আমার তো টিকিট কাটা, তুই কি করে উঠবি? ও ঠিক ম্যানেজ হয়ে যাবে, চল। প্রিয়া বেরিয়ে যাওয়ার পর অর্ক প্রভাসকে বলে, আমার বৌদির মধ্যে কিছু একটা তো আছে। কি বলিস প্রভাস? হ্যাঁ, কিছু তো একটা আছে। এইরকম কথা তো আমরাও অনেকে বলি, কিন্তু সেটা সত্যি হয় নাকি বলতো? পরের দিন খুব ভোরে উঠে পড়ে ওরা দুই বন্ধু। প্রথমে বাস ধরতে হবে, তারপর স্টেশন, তারপরে ট্রেন। জার্নি অনেকটা। ট্রেনে উঠে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে অর্ক। বলে, যাক, ভাগ্যিস এমার্জেন্সি টিকিটটা পাওয়া গেল, না হলে তোকে নিয়ে কেন আমি ঝুলতে ঝুলতে যেতাম। বলে হাসাহাসি করে ওরা। আমরা পৌঁছাবো কখন? এই ধর এখন উঠলাম তো, এখন বাজে 8টা। পৌঁছাতে পৌঁছাতে তাও ধর ওই 5, 5:30। বলিস কি? হ্যাঁ, তাও যদি ঠিকঠাক ট্রেন চলে তো, না হলে কপালে মরণ আছে। একবার তো আমার তাই হয়েছিল। পাউরুটি পাউরুটি পাউরুটি, এই পাউরুটি, এই যে এদিকে। ওরা দুই বন্ধুই পাউরুটি মানে টোস্ট খায়, বাটার মাখানো। ট্রেনে চাও উঠেছে। চা পান করার পরে অর্ক বলে, একটু ঘুম দিয়ে নে, বুঝলি? লম্বা ঘুম দিয়ে নে, দেখ টাইমটাও কেটে যাবে আর ভালোও লাগবে।
প্রভাস বলে, হ্যাঁ তাই ভাবছি। চোখটা লেগে এসেছিল দুইজনেরই। ঘুমটা ভাঙলো টিসির শব্দে। ওই যে আপনাদের টিকিটটা। হ্যাঁ হ্যাঁ এই তো। টিকিট চেক করে চলে যাওয়ার পরপরই আর 2টো স্টেশন পরই ওদের গন্তব্য। নে ব্যাগপত্র নিয়ে আয়। চলে এসেছি। ভাগ্যিস টিসি উঠেছিল, নাহলে তো হয়েই যেত। ঠিক আছে, চল 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 চল। তারপরে ওরা নেমে যায় ওদের স্টেশনে। স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই প্রভাস বলে, আরে বাস, এ তো পুরো খাঁটি গ্রাম রে, বকুল ফুলের গন্ধ আসছে। পেলি? দাদা দাঁড়িয়েই ছিল স্টেশনের একদম সামনের দিকে। স্টেশন মাস্টারের সঙ্গে দাদার বেশ ভালো বন্ধুত্ব। দুইজনে এগিয়ে এসে যেই অর্ককে দেখলেন, সঙ্গে সঙ্গে অর্ক ছুটতে গিয়ে প্রণাম করলো ওর বড়দাকে। বড়দা বলল, আরে ভাই থাক থাক, এত বছর পর ফিরছিস, আবার প্রণাম কেন, বুকে আয়। স্টেশন মাস্টারও বললেন, তোমার ভাইকে তুমি ইঞ্জিনিয়ার করেই ছাড়লে, নামা জাঠা। এখনো হতে পারিনি, চাকরির পরীক্ষা দিয়েছি, হলে সোজাসুজি বিদেশ। বাবা বাবা বাবা, আমাদের গ্রামের মুখ উজ্জ্বল হলো। এটা আমার বন্ধু দাদা প্রভাস, ও কদিন আমাদের বাড়ি থাকবে। বেশ ভালো, খুব ভালো কথা, চলায়। দাদা গরুর গাড়ি নিয়ে এসেছিল। দুই বন্ধু মিলে গরুর গাড়িতে উঠে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়ি চল, তোর বৌদি কত রকম আয়োজন করে রেখেছে। দাদা, বৌদি কি এখনো একই রকম আছে? চাপার ঘটনার পর থেকে তোর বৌদি একটু ভয় পেয়েছিল বটে, চুপচাপ ছিল কয়েকদিন। আমার সাথেও খুব অশান্তি বেঁধেছিল। বেশ খানিকটা রাস্তা অতিক্রম করার পরে অর্ক কথাটা তার দাদাকে জিজ্ঞেস করে। প্রথমে দাদা চুপ ছিল, কারণ প্রভাসের সামনে সব বলবে। প্রভাস দাদাকে নিশ্চিন্ত করে বলল, আপনি বলতে পারেন দাদা, ও আমায় সবটা বলেছে। তাছাড়া বৌদির এই গুণটাকে দেখার জন্যই আমার এই গ্রামে ছুটে আসা। এই গুণটাকে তো আপনি কাজে লাগাতে পারেন। জানেন, এইসব জিনিসের প্রচুর মূল্য, আপনি ইনকামের সোর্সও করতে পারেন। না গো ভাই, এই ইনকামের জিনিস নয়, বড্ড ভয়ঙ্কর। প্রথম থেকেই বলি ওকে, তুমি কথা একটু কম বলো। ও বলে ও নাকি চুপ থাকতে পারে না, কারো না কারোর সামনে ওর কথা না বললে পেটের ভাত হজম হয় না। কিন্তু তাই বলে একটা মানুষ মরে যাবে? হয়তো দাদা চাপা বৌদির ভাগ্যেই অমন ছিল, জানি না ভাই, বলতে পারবো না। তবে চাপার ঘটনার পর থেকে নিজেকে একটু দমিয়ে রেখেছিল সে কদিন। আর এরপর যখন ভবেশ আর আশুতোষ দুই ভাইয়ের মধ্যে সংসারটা ভাগ হয়ে গেল, তখন আমায় বলেছিল, আমি বলেছিলাম চাপাকে তোর ছেলে সব সম্পত্তির মালিক হবে, দেখলে কথাটা সত্যি হলো কিনা। আমার খুব রাগ হয়েছিল, না পেরে তোর বৌদিকে একটা চড় মেরে বলেছিলাম, এরপরে বাড়াবাড়ি করলে না তোমার ওই জিভ টেনে ছিঁড়ে ফেলবো। দাদা কি করব বল ভাই। অর্কর মনে খুব দুঃখ লাগে। গরুর গাড়িটা যখন গ্রামের ভেতর ঢুকে বাড়িতে প্রবেশ করছে, তখন সূর্য অস্ত গিয়েছে। আকাশটা কেমন যেন কমলা রঙের আভায় পরিণত হয়েছে। চারিদিকে ক্ষেত আর ক্ষেত, দূরের দিকে তাকালে বন জঙ্গল দেখতে পাওয়া যায়। সব কটা এখানে মাটির তৈরি বাড়ি। একটা লম্বা নিঃশ্বাস নেয় প্রভাস। জম্মে কম্মে এই প্রথম তোর দৌলতে গ্রামে এলাম। দাদা, বৌদি আমাকে দেখে আবার খারাপ ভাববে না তো? হে বাবা, খারাপ ভাববে কেন? তোমার বৌদি বাঁচাল ঠিকই, কিন্তু মানুষজন বড্ড বেশি ভালোবাসে। ওর লোকজনের সাথে কথা না বললে যে খাবার হজম করতে পারে না। কই গো, খোলো। চাপা দরজা খুলতেই চোখে জল এসে গেল তার আদরের দেওরকে দেখে। অর্ক কত বছর পর বৌদিকে দেখল। বৌদি, মাথার চুল যে প্যাকিয়ে ফেলেছিস। অর্ক, তোর বৌদিকে তুই তুকারি করিস? থাক থাক, প্রণাম করে বৌদিকে অর্ক। বৌদি বুকে জড়িয়ে বলে, তোর স্থান আমার পায় না, আয় আয়। দেওর আর বৌদির এমন নিষ্পাপ মেলবন্ধন দেখে প্রভাসের খুব ভালো লাগে। অনেকক্ষণ ধরে বৌদি তার আদরের দেওরকে আদরই করে গেল শুধু। মাথার চুলে হাত বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে, কি রোগা হয়ে গেছিস, খাওয়া দাওয়া করিস নে বুঝি? হ্যাঁ, তো চাকরির পরীক্ষা কি বৌদির কাছে থেকে দেওয়া যেত না? নাকি তোর বৌদি বকবক করে তোর পড়াশোনা নষ্ট করতো? বৌদি বৌদি, বৌদিকে আলিঙ্গন করে থামায় অর্ক। এটা আমার বন্ধু। হুমা, বন্ধু? এসো এসো। প্রভাস প্রণাম করে। না না থাক না, তোমরা দুজনই সমবয়সী, প্রণামের কি আছে, এসো। আর তুমি আমায় আগে বলনি বন্ধু আসছে? বলল বৌদি। কি হয়েছে? আমি জানি আমার বউটা বকবক করলেও কাজে কর্মে লক্ষ্মী। কি যে বলো, লজ্জা করে না নাকি? অর্ক ঘরে আসে।
জল তুলে হাত মুখ ধোয়ে টিউবওয়েল চিপে বালতি আর গামলা ভরে রেখেছে কৃষ্ণা। এই গুণটা বরাবরই আছে ওর। তোমরা হাত মুখ ধো, আমি খাবারটা দিই। বৌদি, আমার বন্ধুর সামনে তুই আমাকে এভাবে কেন ডাকছিস? অমন করে বলে কেউ? হ্যাঁ, বন্ধু খারাপ ভাববে না? না না বৌদি, আমি খারাপ ভাববো না, বরং তোমাদের সম্পর্কটা দেখে আমার হিংসে হচ্ছে। আমার মনে হচ্ছে কেন যে আমার একটা এরকম বৌদি নেই। তাই নাকি? হবে হবে, তোমারও খুব শিগগিরই বৌদি হবে। প্রভাস চট করে ঘুরে তাকায় অর্কর দিকে। অর্ক হেসে বলে, পসিবল নয়, ও বাবা মার একমাত্র সন্তান, আর এখনো বিয়ে থাওয়া করেনি। ওর বাবা মার দুইজনেরই বয়স হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে বৌদি। থাক থাক থাক, তোমার আর কথা বলতে হবে না। কথাটা বললো অর্কর দাদা। তুমি বরং কি রান্না বান্না করেছো, খেতে দাও। আরে কখন খেয়েছে? হ্যাঁ বৌদি, পেটে বড্ড বেশি ডাকছে। ওই ট্রেনের মধ্যে ওই পাউরুটি আর বাটার আর দুপুরবেলা ঘুগনি মুড়ি, এর বেশি কিছু জোটেনি। আরে চোখ মুখটা এই জন্য বসে গিয়েছে। তুমি যে কি করো। তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে যায়। ওরা সন্ধেবেলায় লুচি, আলুর দম, পায়েস এগুলো খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলে, বাবা রে, তোর বৌদি যা খাওয়ালো, রাতে মনে হয় রাতে খাবি না মানে? রাতে খাবি না মানে কি? বেশ হুঙ্কার দিয়ে কথাটা বললেন অর্কর দাদা। দুইজনকেই খেতে হবে। দেশি মুরগির ঝোল বানাবে বৌদি, কাঁচা লঙ্কা চিড়ে, চেটে মারবে তোমরা। দেখো, হলপ করে বলতে পারি, এই রান্না কোনোদিন খাওনি। গ্রামের বাড়ি, গ্রামের জল, গ্রামের বাতাসে খাওয়া হজম হয়ে যায় খুব তাড়াতাড়ি। সন্ধেবেলার খাবার গ্রহণের পর দাদার সঙ্গে তাস খেলতে বসেছিল দুই বন্ধু। অন্যদিকে বৌদি বকবক করতে করতে রান্না করেছে। গ্রামের কত গল্প করেছে প্রভাস আর অর্কের সাথে। ওরাও চুপচাপ শুনেছে আর হেসেছে। কথা বলার ফাঁকে 2 বার 2 কাপ দুধ চাও হয়েছিল। রাত ঠিক 10:30 নাগাদ বৌদি বলল, খেয়ে যাও, রাত হয়ে গেল অনেক। একা মানুষ তো, পারি নে। হ্যাঁ হ্যাঁ, এই চল, তোরা খাবি চল। গরম গরম ভাত আর দেশি মুরগির ঝোল খেয়ে খেয়ে প্রভাস বলে, বৌদি তোমার কাছে বেশি না, জাস্ট একটা মাস থাকলে আমার এই রোগা টিংটিংয়ের চেহারা সুমোদের মতো হয়ে যাবে। হেসে ওঠে সবাই। খাওয়া দাওয়ার পরে ঢেকুর তুলে প্রভাস বলে, সত্যি রে, দারুণ খেলাম, খুব ভালো। এবার বৌদি বলে, তোমার চাকরির খবর কি? অর্ককে জিজ্ঞেস করে। বৌদি, আর তুই আবার আমাকে তুমি তুমি করছিস? আচ্ছা, ভুল হয়ে গিয়েছে। চাকরির খবর কি? দিলাম তো, তাও তো কদিন হলো। ওরা বলেছে ঠিক দিন 15-20 মধ্যে ফোন করে নেবে। দিন 15-20 কেন? ও কালকেই ফোন করবে, মিলিয়ে নিস। অর্ক ঘুরে তাকায় প্রভাসের দিকে। প্রভাস সবে মাত্র হাত পা ধুয়ে চোখে মুখে জল দিয়েছে, পকেট থেকে রুমাল বার করছিল মোছার জন্য। বৌদির কথায় ওর বড্ড বেশি হাসি পেয়ে যায়। কিরে অর্ক, এইটা শুনে মনে হচ্ছে বড্ড বেশি গুল মনে হচ্ছে না? বল, বড় বড় কোম্পানি থেকে কি এত শিগগিরই কখনো সিলেক্ট হয়? চল, রাত হয়ে গিয়েছে, ঘুমও পাচ্ছে অনেক বেশি, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ, তোমরা শুয়ে পড়ো, আমি বিছানাপত্র গুছিয়ে দিয়েছি। ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে কৃষ্ণা। বাড়িতে তার দেওরেরা এসেছে, তার সঙ্গে দেওরের বন্ধু। রান্না বান্নার এলাহি আয়োজন করতে হবে। স্বামীকে বলে দিয়েছে ফণিদের পুকুর থেকে জ্যান্ত মাছ নিয়ে আসতে। আজ কষিয়ে রান্না করবে সে, দুইজনেই খাবে। বেলা বাড়তেই গরম গরম পরোটা আর ছোলার ডাল তৈরি করে মুখের সামনে আগিয়ে দিতেই প্রভাস বলে, সত্যি এখানকার রান্নার যে কি স্বাদ বৌদি, তোমার হাতের জাস্ট তুলনা হয় না। সবে মাত্র অর্ক একটুখানি পরোটা ছিঁড়ে মুখে দিতেই মোবাইলে শব্দ হয়। আরে, টাওয়ার আছে এখানে দাদা? হ্যাঁ, চৌধুরীদের ভিটে বাড়িতেই তো টাওয়ার ফাওয়ার কি সব বসিয়েছে শুনলাম। মেসেজটা দেখেই অর্কর চোখের কোনায় জল জমে ওঠে। প্রভাসকে দেখা যে প্রভাসও অবাক। চাকরি হয়ে গিয়েছে ওর। বৌদি কোথায়? তোর বৌদি তো গিয়েছে ওই শ্যামলদের বাড়ি। কি বলছিল, দুধ ফুরিয়ে গেছে, শ্যামল গোয়ালা আজকে দুধ দিতে আসেনি। তাড়াতাড়ি অর্ক সেই দিকেই ছোটে। রাস্তার মধ্যে বৌদিকে হাতের মধ্যে দুধ নিয়ে আসতে দেখে ছুটতে গিয়ে বৌদিকে কোলে তুলে বলে, বৌদি ইউ আর গ্রেট, আমার চাকরি হয়ে গিয়েছে। প্রভাস এই ভিডিওটা নিজের মোবাইলে করে নেয় অর্ককে না জানিয়েই।
অর্ক চিৎকার করছে আর বলছে, বৌদি বৌদি বৌদি, তোকে আমি সিংহাসনে বসাবো। তুই যা বলিস তাই সত্যি কি করে হয় বৌদি? তুই কালকে রাতেই বললি আমার নাকি চাকরি হয়ে যাবে, আজকেই SMS আসবে, আর এসেও গেল। এইটা আমি কাকতালীয় কিছুতেই মানতে পারছি না। এতদিন দাদার কাছে শুনেছি তুই বড্ড বেশি বাজে কথা বলিস, কিন্তু না 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 বৌদি, না না না, তোর মধ্যে সত্যিই কোনো গুণ আছে বৌদি, বৌদি সত্যিই কোনো গুণ আছে। পরের দিনই অর্ক প্রভাসকে নিয়ে রওনা হয়ে যায়। বৌদির চোখে জল। অর্ক কথা দেয় বন্ধুকে নিয়ে আবার আসবে। বেশ কিছুদিন পরের কথা। অর্কর বিদেশ যাবার জন্য সব কিছু তৈরি করতে হচ্ছে। আপাতত সে মেসেই আছে, চাকরিতেও জয়েন করেছে। হঠাৎ প্রিয়া ফোন করে, কিরে ভিডিওটা দেখেছিস? ভিডিও? তুই এখন ফোন করে কেন ভিডিওর কথা বলছিস বলতো? সারাদিন অফিসের চাপ এমনি মাথা গরম হয়ে যায়, তারপরে মেসে এসে কপালে জোটে কুমড়ো ঝোলার ভাত, ওটাই সাঁটাচ্ছি বহু কষ্টে। আরে অর্ক, ভিডিওটা দেখ, তোর বৌদির ভিডিও প্রচন্ড ভাইরাল হয়েছে। জাস্ট 3 দিনে 87 কোটি ভিউজ। অবাক হয়ে যায় অর্ক। লিঙ্কটা শেয়ার কর। লিঙ্ক শেয়ার করতে হবে না, তোর বৌদির নিউজ চ্যানেলেও হয়ে গিয়েছে একেবারে হিট, সুপারস্টার। কদিন কাজের চাপে অর্ক দাদার ফোন রিসিভ করতে পারেনি। বাড়িতে যখন ফিরেছে তখন রাত 11টা মতো বেজে গিয়েছে বলে দাদাকে পাল্টা কলও করেনি। ইদানিং দাদার শরীরটা বেশ খারাপ, কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা অন্যরকম। ভিডিও অন করতেই অর্ক দেখতে পায় সব জায়গাতে ওর আর ওর বৌদির সেই ভিডিওটা, যেখানে বৌদির প্রশংসা করছে অর্ক, আর শেষে প্রভাস বলেছে এটা সম্পূর্ণ সত্যি, তার সাক্ষী আমি নিজে। ভিডিওটা পোস্ট করেছে বেশ কদিন আগে, কিন্তু ভাইরাল হয়েছে খুব খুব দ্রুত, আর ভাইরালটা হয়েছেও জাস্ট কয়েকদিনের মধ্যে। অর্ক খাওয়া দাওয়া ছেড়ে উঠে পড়ে, প্রভাসকে ফোন করে। ওর সঙ্গেও যোগাযোগ নেই বেশ কদিন। হ্যাঁ হ্যালো, দেখেছিস? দেখ, তো দাদাকে বলেছিলাম তোর বৌদি ইজ এ গ্রেট, যা বলে তাই সত্যি হয়। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি বুঝতে পারিনি ভিডিওটা তুই কি করেছিস। সেটা মানে তুই কেন করেছিস বল? গ্রামের মহিলা ওরা, দাদা এসব দেখলে কতটা খারাপ ভাববে জানিস? আর তাছাড়া তুই এটা কি করলি বলতো? আমাকে আগামীকালই যেতে হবে গ্রামে, কিচ্ছু করার নেই। ওরা এসব বোঝে না, দাদা স্মার্টফোনটা ইউজ করতে পারে না। এখন হুট করে যদি কোনো ইন্টারভিউ নিতে আসে তখন মুশকিলটা কি বলতো? আরে পকাই, তুই কোথায় এনে মারলি বলতো আমাকে? ছাতা, হেঁটেই চলেছি, পথ শেষ হয় না, ক্যামেরা থেকে শুরু করে সব নষ্ট হয়ে যাবে। আমি কি করব দিদি, ওই ভাইরাল ভিডিও দেখে তাছাড়া অফিস থেকে চাপ দিচ্ছে, ভালো একটা খবর এডিট করতে হবে তাই। আর তুই যা তার কথা শুনে আমাকে নিয়ে চলে এলি। হ্যাঁ, আমি তোর থেকে সিনিয়র, তুই আমার ভয়ের মতো, তোর কথা আমাগো। রাস্তার মধ্যে পিছলে পড়েছে অম্বিকা, ছেলে পেলে হাততালি দিয়ে হাসছে। গাড়িটাকে রেখে এসেছে সেই জাতীয় সড়কের ওপর। গাড়ি রাখারও একটা কারণ আছে। মোড়ের মাথায় চায়ের দোকানে দাঁড়িয়ে অম্বিকা বলেছিল, আচ্ছা এখানে কৃষ্ণার বাড়ি কোনটা কেউ বলতে পারবে? সেই যে মোবাইলে ভাইরাল হওয়া কৃষ্ণা। হো, আমাদের গ্রামের ওই বাঁচাল বউটা, তার জন্য তো আপনাদের এই বড় গাড়ি ঢুকবে না, হেঁটে যেতে হবে, সোজা চলে যান। সেই কথা শুনেই এগিয়ে চলেছে অম্বিকা। পিছলে পড়তেই চিৎকার করে বলে, একটা চড় মারবো। দাঁত বের করে হাসছে, এই ছোকরা এদিকে আয়, আমাকে তোল। বেশ কয়েকজন ছিল সেখানে, ক্যামেরাম্যান থেকে শুরু করে ইয়ং থেকে বুড়ো। সবাই মিলে অম্বিকাকে তুলে বলে, কি দরকার ছিল ঝুঁকিটা নেবার? গ্রামের ব্যাপার গ্রামেই থাকতো না ম্যাডাম, এখন সবকিছুই ভাইরাল হয়। তাছাড়া এসেই যখন পড়েছি। কপাল ভালো অর্কর দাদার সঙ্গে দেখা হয়েছিল। পার্থদা সাইকেল নিয়েই ফিরছে, ভাই ফোন করেছে সে খুব শিগগিরই আসবে। কি সব হয়েছে? এক্সকিউজ মি। হ্যাঁ, আমাকে বলছেন? আপনাকেই বলছি। বলছে এখানে কৃষ্ণার বাড়ি কোনটা? পার্থর বুকের ভেতরটা ধক করে ওঠে। কেন বলুন তো? আরে বলবেন না, মহিলা তো সাক্ষাৎ খনা, যা বলেন সত্যি হয়, তাই আমরা ওনার একটা ছোট্ট ইন্টারভিউ নিতে এসেছি। পার্থ আকাশ থেকে পড়ে, আপনারা কি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। এইবার ভিডিওটা দেখায় অম্বিকা। পার্থ হাঁ করে দেখে, বলে, কি মশাই চেনেন? হ্যাঁ হ্যাঁ, আসুন আপনারা। দুয়ারের সামনে দাঁড়াতেই চিৎকার করে কৃষ্ণা বলে, বলি অর্ক আসছে, আমায় আগে কেন বলনি? ইনি বুঝি সেই? আরে ইনি তো সেই।
চলে এসেছি আমরা বিখ্যাত সেলিব্রিটি, কি যেন নাম আপনার? কৃষ্ণা। হ্যাঁ, কৃষ্ণা দেবীর কাছে। যা বলেন তাই সত্যি হয়। উফ, আপনি একজন সাহসী মহিলা। এগুলো কি হচ্ছে? অর্ক ঢোকে ঠিক সেই সময়। গতকাল রাতের ট্রেন ধরে এসে বেরিয়ে গিয়েছে। প্রভাসের কথায় যথেষ্ট বিচলিত হয়েছিল সে। আপনি কে? আমি, আরে ইনি তো অর্ক, গ্রেট, সেই মহান ব্যক্তি যার জন্য বৌদি ভাইরাল হয়েছে। অম্বিকাকে বোঝানোর মতো ভাষা খুঁজে পায় না অর্ক। শেষ পর্যন্ত লাগেজপত্র প্রায় ছুঁড়ে চিৎকার করে বলে, আপনারা এসব করা বন্ধ করবেন। এটা গ্রাম, এখানে এসব চলে না। প্লিজ আপনারা বেরিয়ে যান, বেরিয়ে যান। না, কি বলছিস সেগুলো? আমাদের বাড়ির ছেলে হয়ে তুই এই শিক্ষা পেয়েছিস? দাদার মুখে তর্ক করতে পারে না অর্ক, চেপে যায়। আপনারা বসুন, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। খেতে বসার পর এতক্ষণে অম্বিকা পুরো বাড়ি ভিডিও বানিয়ে ফেলেছে। বৌদি কখন কি কাজ করছে সবটা। বৌদিও ফ্যালফ্যাল করে হাসছে আর মাঝে মধ্যে দুই একটা কথা বলছে। খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে অর্ক বলে, দেখুন অম্বিকা ম্যাডাম, আপনার নিউজ চ্যানেলকে আমি যথেষ্ট সম্মান করছি এবং আপনাকেও। প্লিজ এসব খবর পডকাস্ট করবেন না, এতে বৌদির সমস্যা বাড়তে পারে। তাছাড়া আপনারা খনার কথা শুনেছেন তো, তার জিভটা কেটে ফেলা হয়েছিল তার সত্য কথার জন্য। বৌদির কথা কাকতালীয়ভাবে সত্যি হয়ে যায়, এখানে বৌদির কোনো হাত নেই। হ্যাঁ, আমার ভাই ঠিকই বলেছে। আপনারা অতিথি মানুষ এসেছেন, আর আমার গ্রামের একটা নিয়ম আছে, অতিথি দেবতার সমান, তাই আমি আপনাদের খাবার দাবারের আয়োজন করেছি। এসব খবর বাইরে খবরদার বলবেন না, দেখুন এতে আমাদের সমস্যা হতে পারে। আর অর্ক বলে, আমিও প্রভাসকে বলেছি ভিডিওটি ডিলিট করে দিতে। কিন্তু স্যার, ভিডিও ডিলিট করে তো কোনো লাভ নেই, সেই ভিডিওটা সোশ্যালে বিভিন্ন জায়গায় পোস্ট হয়ে গিয়েছে। আমি না হয় আপনাদের কথা অনুযায়ী এই ভিডিও আপলোড করব না, কিন্তু আপনার বৌদিকে কি বাঁচানো যাবে? মানে উনি তখন মহান ব্যক্তি, ওনাকে নিয়ে যাওয়ার জন্য লোক ঠিকই আসবে। অর্ক বলে, না না, ওসব আমি কিচ্ছু হতে দেবো না, জাস্ট কিচ্ছু হতে দেবো না। এটা পসিবল নয়, এটা সম্ভব নয়। অম্বিকা তার গাড়ি নিয়ে চলে যায়। অর্ক বলে, দাদা তুই বৌদিকে নিয়ে রাতারাতি আমার সঙ্গে শহরে চল, সব খোঁজ খবর করতে এখানে আসবে, কিন্তু শহরে কেউ খোঁজ খবর করবে না। তুই ব্যাগপত্র গুছিয়ে নে দাদা, এতে তোর বৌদির কোনো সমস্যা যাতে না হয় সেই জন্যই তো। দাঁড়া, একটা ফোন এসেছে। অর্কর ফোন আসে। এখানে আবার ফোন রিসিভ করলে বেশিক্ষণ কথা বলা যায় না নেটওয়ার্ক প্রবলেমের জন্য। কথা বলতে গেলে ওই পশ্চিম দিকের মাঠে যেতে হয়। বৌদিকে বলে, বৌদি কোনো ভয় নেই, আমি সব ঠিক করে দেবো। বৌদির চোখে জল, আমি কিছু বুঝতে পারছি না, আমি তো আমি জানি বৌদি তুই কথার কথা বলেছিস, কিন্তু সত্যি হয়ে গেছে। তুই এখন চল, এখানে থাকলে তোর বিপদ বাড়তে পারে। তাই অর্কর দাদা চলে যায় ভ্যানকে খবর দিতে। ভোরবেলা ভ্যানওয়ালাকে খবর দিতে, যাতে সে আসে এবং তাদেরকে স্টেশনে পৌঁছে দেয়। অর্ক ফোনে কথা বলার জন্য পশ্চিম পাড়ে গিয়েছিল। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে বৌদি, বলে অর্ক। হ্যাঁ দিচ্ছি। বাড়িতে কেউ আছেন? অর্ক আর তার দাদা বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মাথায়, কেউ আছেন বাড়িতে? বাড়িতে কেউ এলে দরজা খুলে তাকে বসতে দিতে হয়। এই শিক্ষায় বরাবরই বড় হয়েছে কৃষ্ণা। দরজা খুলতেই দেখতে পায় একজন মোটা সোটা ব্যক্তি। পরনের পোশাকটা সাদা, চোখে চশমা। আশেপাশে আরো বেশ কয়েকজন দাঁড়িয়ে। আপনি তো সেই দেবী? হ্যাঁ, সাক্ষাৎ প্রণাম করি। হে বাবা, আপনি এগুলো কি করছেন? দেবী, আপনার কাছে শুধু আমার একটি আশা, বলুন তো আমি কি পরবর্তী ইলেকশনে জিতবো? মানে সরকার আমার হবে? খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে কৃষ্ণা, তারপরে হেসে বলে, আপনি তো চোর, চুরি করেন, আপনি কি করে জিতবেন? অর্ক ভাগ্যিস চলে এসেছিল। একই আপনারা বলেও চুপ। একই মুকুন্দ সান্যাল, আপনি? স্যার আপনি এখানে? যাক, আমাকে তাহলে তুমি চিনতে পেরেছো। দেখো, তুমি আর তোমার বৌদি এখন ভাইরাল, কিন্তু তোমার থেকে তোমার বৌদি। আমার বৌদির কাছে জিজ্ঞেস করতে এসেছিলাম পরবর্তী সরকার আমার হাতে কিনা, সে কিনা বলে। অর্ক কি সব বলে দেখ, এবারটা তো চোর, চুরি করে, হে আবার যেতে নাকি? ডাহা হারবি তুই, ডাহা হারবি। বৌদিকে মুখের ওপরে হাত দিয়ে চুপ করিয়ে অর্ক বলে, চুপ 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 চুপ, কি বলছিস বৌদি? বৌদি চুপ কর, কি বিপদ। ভ্যানওয়ালাকে খবর দিতে গিয়ে পার্থ জানতে পারে ভ্যানওয়ালা বাড়িতে নেই।
এদিকে লাগেজপত্র নিয়ে স্টেশনে পৌঁছাতেও অনেকটা বেলা যাবে। অর্ককে বুঝিয়ে সুঝিয়ে পার্থ বলে, তোর তো কাজ আছে, তুই যা, আমি দিন কয়েকের মাথাতেই চলে আসবো, চিন্তা করিস না। দাদা, এখানে থাকা তোদের পক্ষে রিস্ক হবে, কতগুলো সাংবাদিককে তুই তাড়াবি? দেখ, কিছু একটা তো করতেই হবে, কিছু একটা তো করবোই ভাই, তুই নিশ্চিন্ত মনে যা, আমাদের জন্য তুই কেন বিপদে পড়বি। অর্ক বেরিয়ে গিয়েছিল। কৃষ্ণা কথা দিয়েছে অর্ককে, আমি কথা বলবো না, কথা দিচ্ছি, আমি তোর গা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি কথা বলবো না। বৌদি, কথা বলিস না। খবর প্রকাশ হয়েছে, কিছুদিন আগে যে ভোটাভুটি হয়েছিল তাতে সান্যাল বাবু ডাহা হারা হেরেছেন। শুধু হারেননি, তার ছবির ওপরে রীতিমতো গোবরের মালা দেওয়া হয়েছে, জুতো ছুঁড়ে মারা হচ্ছে। এত বছর ইলেকশন পার্টিতে থেকে শেষ পর্যন্ত হার, এইটা মেনে নিতে পারে না কিছুতেই সান্যাল বাবু। এদিকে ওই দিন পার্থর ভ্যানওয়ালা বাড়ি এসে পৌঁছেছে, লাগেজপত্র গুছিয়ে নিয়েছে ওরা। এইবার খুব শিগগিরই গ্রামের থেকে শহরে রওনা দেবে। এই কদিন অনেক ঝুঁকি পোয়াতে হয়েছে পার্থকে, কত সাংবাদিক এলো, সবাইকে বুঝিয়ে সুঝিয়ে পাঠানো, তা সত্ত্বেও খবর প্রকাশিত হয়েই চলেছে ক্রমাগত। বলছি, তুমি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও। হ্যাঁ, আমি যাই দেখে আসি ওই ভ্যানওয়ালা ঠিকঠাক আসবে কিনা, আমাদের তো ব্যাগপত্র গোছানো হয়ে গিয়েছে। হ্যাঁ, যাও বরং। স্বামী বেরিয়ে যেতেই দরজা বন্ধ করতে যাবে এমন সময় কে আবার দেখতে পায় কৃষ্ণা, সেই সাদা পোশাক পরা, চোখে কালো চশমা পরা ব্যক্তি, দাঁত খিচিয়ে হাসছে। খবরে দেখিয়েছে এই ব্যক্তি নাকি হেরে গিয়েছে, দীর্ঘ 25 বছরের শাসনের অবসান ঘটেছে ওনার। লোকটি এগিয়ে আসে, দাঁত বের করে হাসে। কৃষ্ণাও হেসে ফেলে, বলেছিলাম না ডাহা হারবে। কিন্তু হাসি পূর্ণ হয় না। তার আগেই কৃষ্ণার 2 হাত শক্ত করে চেপে ধরে দুটো সন্টাগুন্টা মার্কা লোক, আর দুটো লোক চেপে ধরে ওর পা। ব্যক্তিটির হাতে ছিল একটা অস্ত্র, সাঁড়াশির মতো। সরাসরি কৃষ্ণার মুখ বরাবর সেটা প্রবেশ করিয়ে দিয়ে কৃষ্ণার জিভটাকে ধরে এক টান মারে সেই ব্যক্তি। রক্ত ছিটকে ফিনকি দিয়ে বেরিয়ে আসে। কৃষ্ণাকে ছেড়ে দেয় ওরা। একটা বড় কালো গাড়ি বেরিয়ে যায় গ্রামের বাস দিয়ে। ব্যাপারটা দেখে পার্থর সন্দেহ হয়, তাড়াতাড়ি ছুটে আসে ভ্যানওয়ালার বাড়ি থেকে, কিন্তু কৃষ্ণা ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছে। গল গল করে রক্ত বেরোচ্ছে ওর মুখের ভেতর থেকে, দেহটা ছটফট করছে। পার্থর ফোন বাজে, অর্ক ফোন করেছে। দাদা, বৌদিকে নিয়ে খুব শিগগিরই আয়। দাদা, আমি স্বপ্ন দেখেছি, বৌদি আর নেই। তোর বৌদি সত্যি আর নেই। সত্যি কথা বলতো বলে তোর বৌদি খনার মতোই সত্যি আর নেই। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।